25শে এপ্রিল রাত ঠিক 8টা নাগাদ খবর আসে চাকরি প্রার্থীরা হাইকোর্টের পাশে আইনজীবী ফিরদৌস শামীমের অফিসের সামনে রাস্তার মধ্যে অবস্থান করছেন। শোনার পরে সেখানে যাই, তাদের ইন্টারভিউ করি। তার কিছুক্ষণ পরে হঠাৎ করে সেখানে হাজির হন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী। তার কিছুক্ষণ পরেই সেখানে দলবল নিয়ে হাজির হয় ফিরদৌস শামীম। তারপরে ঘটনা আপনারা অনেকেই হয়তো দেখেছেন, রীতিমতো গুন্ডাদের মতো আচরণ শুরু করেন ফিরদৌস শামীম। সরাসরি তেরে যান, চাকরি প্রার্থীদের উপরে হামলা করার চেষ্টা করেন। তারপরে পুলিশ এসে বাধা দেয়, তার জুনিয়ররা তাকে ধরে আটকানোর চেষ্টা করে। সে সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বাজে শব্দ প্রয়োগ করে এবং সরাসরি বলে, তোর মুখ্যমন্ত্রী আমার পা ধরেছিল, এরকম ধরনের মন্তব্য করে। শিক্ষকদেরকে তিনি কুকুর বলে সম্বোধন করছেন। এই চাকরি প্রার্থীদের অপরাধ, তারা এই বিকাশবাবুকে 27 লক্ষ টাকা এবং ফিরদৌস শামীমকে 7 লক্ষ টাকা দিয়েছিলেন তাদের মামলা লড়ার জন্য। মামলা কিন্তু ঠিকঠাক লড়েছিলেন এবং তাদের চাকরিও পাইয়ে দিয়েছিলেন। নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার সময় এই বিকাশবাবু ফিরদৌস শামীমরা এই চাকরি প্রার্থীদের বিরুদ্ধে একটা মামলা করে, একটা ফেক ক্যান্ডিডেটকে দিয়ে মামলা করে এদের চাকরি নিয়োগের একদম দোরগোড়ায় সেই সময় তাদের চাকরি আটকে দেন। আমি জানি না আইনজীবীদের কোন এথিক্সের মধ্যে পড়ে যে আমি যার হয়ে মামলা লড়ছি ঠিক কিছুদিন পরে অপরপক্ষের হয়ে সেই মামলায় তার বিরোধিতা করতে পারে। এটা জানি না কোন এথিক্সের মধ্যে আছে আইনজীবীদের, আমি জানি না, কিন্তু এটাই করেছেন। চাকরি প্রার্থীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমি বিভিন্ন সময়ে তাদের ইন্টারভিউ নিয়েছি। তার জন্য ক্ষোভ ছিল মনের মধ্যে একটা বিশাল, এই ফিরদৌস শামীম বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা তাদের গ্যাংয়েদের মধ্যে। তার বহিঃপ্রকাশ ঘটলো চাকরি প্রার্থীদের যখন সেখানে অবস্থান চলছে, সেই সময় তাদের ইন্টারভিউ করছিলাম। এমনকি যখন গন্ডগোল হচ্ছে, রীতিমতো তেরে যাচ্ছেন চাকরি প্রার্থীদের বা শিক্ষকদেরকে হামলা করার জন্য এই ফিরদৌস শামীম এবং বাকিরা, তার গ্যাং, সেগুলো আমি তুলেছিলাম। সেই তোলার কারণে, সেই অপরাধে রীতিমতো আমার উপরে হামলে পড়ে ফিরদৌস শামীম। রীতিমতো হাত ধরে, ঘাড় ধরে, কলার ধরে ধাক্কি, হুমকি দেওয়া, মারতে উদ্যত হয় আমাকে। ফিরদৌস শামীম আইনজীবী হিসেবে যতটা না সুনাম অর্জন করেছেন, তবে বেইমানি করে শিক্ষক সমাজের কাছে তিনি যে একজন কলঙ্কের পাত্র বা চাকরি খেকো রাক্ষস হিসাবে উপাধি পেয়েছেন, এটা সবাই জেনে গেছে। যার হয়ে মামলা লড়ছেন, পরবর্তীকালে তার বিরুদ্ধে আবার মামলা লড়ছেন। আমি জানি না এটা কোন এথিক্সের মধ্যে পড়ে, তবে বিকাশবাবু এবং এই ফিরদৌস বাবুর গতকালের যে কাজকর্ম, সেটা দেখার পরে তার প্রতি যে ন্যূনতম ভক্তি শ্রদ্ধা ছিল, সেটা আমার উঠে গেছে। একজন সাংবাদিক হিসাবে বা একজন সমাজকর্মী হিসাবে বিভিন্ন সময় বিশেষ করে ভিকটিম যারা হয় বা যারা ন্যায্য দাবি থাকে, তাদের পক্ষে আমি দাঁড়াই, এটা সবাই জানে। গতকাল আমার সাথে কি কথোপকথন হয়েছে, আমাকে কি হুমকি দিয়েছে, সেই ভিডিও ক্লিপিংসের তখন আমার লাইভ চলছিল, লাইভ চলাকালীন এই ঘটনা ঘটেছে রীতিমতো। তো লাইভের সেই ভিডিওর অংশ থেকে আপনাদের ওই অংশটা তুলে ধরছি, শেষ অংশটা, যেখানে তিনি আমাকে রীতিমতো কলার ধরে হুমকি দিচ্ছেন, সেই অংশটা আপনাদের সামনে তুলে ধরছি। জানি না আপনারা কিভাবে নেবেন। দুদিন আগে শফিকুল, আরামবাগ টিভি, একটা দাঙ্গাবাজ, একটা মুসলিম বিদ্বেষী একটি চ্যানেল, বিজেপির দালাল, এরকম কিছু চ্যানেলের বিরুদ্ধে যখন রাজ্য সরকার বা বিভিন্ন লোকে তার বিরুদ্ধে অভিযোগ করত, তখন এই সমস্ত আইনজীবীরাই তাদের পাশে দাঁড়াতো। এবার আইনজীবী খুদ একটা সাংবাদিককে আক্রমণ করছেন, তাকে ধস্তাধস্তি করছেন, তাকে মারধর করার জন্য উদ্যত হয়েছেন, তাকে হুমকি দিচ্ছেন। আমি জানি না কোন আইনজীবী এবার আমার পক্ষে দাঁড়াবে। দেখুন ভিডিওটি, আপনার মতামত দিন, ব্যাপক শেয়ার করুন, মুখোশ খুলে দিন এইসব আইনজীবী মার্কা চাকরি খেকো রাক্ষসদের। তুমি প্রতিদিন ইনস্টিগেট করো, আমি সব দেখি, এটা মাথায় রাখবে। আমাকে শুনো, তোমার তৃণমূলে বাপ মা যাবে না, ঠিক আছে? তুমি প্রতিদিন বড় বড় ইয়ে করো। আজকে বিদ্যাসংঘের সামনে এসছো, বলো বিদ্যাসংঘের কি কোথায় বলো, বললাম তো, বলো বিদ্যাসংঘের বিরুদ্ধে কি বলার, বলো। তোমার সামনে অফিসে এসে নিয়ে যাবো ইন্টারভিউ, বলো অফিসে এসে ইন্টারভিউ নিয়ে নেবো, অফিসে এসে ইন্টারভিউ নিয়ে নেবো আমি, চিন্তা নেই। অফিসে
অফিসে এসে রীতিমতো ইন্টারভিউ নিয়ে নেবো, রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন ফিরদৌস শামীম আমার উপর। আমি নাকি ইনসিস্ট করছি চাকরি প্রার্থীদের, আমার উপর রীতিমতো ইনসিস্ট এবং আমাকে রীতিমতো ধমকাচ্ছেন। ফিরদৌস শামীম আমাকে গরম দিচ্ছেন, ঠিক আছে, ফিরদৌস শামীম আমাকে গরম দিচ্ছেন, আমি নাকি চাকরি প্রার্থীদের উস্কানি দিচ্ছি। ফিরদৌস শামীম ক্ষমতা থাকলে অফিসে একদিন আমাকে ডেকে ইন্টারভিউটা দিক, কাঁচা খুলে দেবো আমি। কথায় বলে না, যার কেউ নেই তার ভগবান আছে বা আল্লাহ আছে। তো এই যে চাকরি প্রার্থী যারা, এই যে হাজার হাজার পরিবার শেষ হয়ে গেল, মানে যা কল্পনা করা যায় না। আইন টাইন সেগুলো তো অনেকের ঊর্ধ্বে, তারও আইনের ঊর্ধ্বে একটা আছে মানবতা। সেই জায়গা থেকে দীপক ব্যাপারী এবং তার যে ডিজিটাল মিডিয়া ডিজিটাল মিডিয়া ফেডারেশন, এরা আজকে দীর্ঘ দিন ধরে যেখানে কোনো অন্যায় হয় সেইগুলোর ব্যাপার তুলে ধরে। আর এসএসসির বিষয়ে, এসএসসির মা বোনরা, ভাইরা, দিদিরা, বোনরা, আমাদের ছেলেমেয়েরা যাদের উপর ভয়াবহ অন্যায় হয়েছে, যাদের সংসারগুলো শেষ হতে বসেছে, তাদের পাশে প্রথম থেকেই দীপক ব্যাপারী সোচ্চার হয়ে আছে এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে জনগণকে সে জানিয়েছে বিষয়টা। আজকে যদি দীপকরা না থাকতো তাহলে মানুষ জানতে পারতো না। এটা মেনে নিতে পারে না অনেকেই, ঠিক যে কারণে যে সমস্ত অ্যাডভোকেট ভাইরা, অ্যাডভোকেট হলেই তো হলো না, অ্যাডভোকেটদের মধ্যে অনেক রকমই আছে যারা শুধু অর্থকেই তাদের জীবনের মূল মন্ত্র বলে মনে করেন। সেই জায়গা থেকে দীপক ব্যাপারীদের খবরের ফলে, এই প্রচার হওয়ার ফলে চাকরি যাদের হারিয়েছে তাদের পরিবাররাও, তারাও অন্তত কিছুটা আশার মুখ দেখে। অর্থাৎ তারা ভাবে যে আমাদের পাশে কেউ আছে। এটা মেনে নিতে পারে না বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো একজন বিখ্যাত অ্যাডভোকেট এবং তার সহযোগী বা ফিরদৌস শামীম, সে একজন বিখ্যাত অ্যাডভোকেট। এরা, এই টিমটা, ফলে মুর্শিদাবাদের ক্ষেত্রে যেভাবে ওরা এই ডিজিটাল মিডিয়া নানা রকম ভাবে সত্যগুলো তুলে ধরেছে, সেখানে যেমন কিছু শত্রু করে ফেলেছে, এখানেও এই ডিজিটাল মিডিয়া দীপক ব্যাপারীরা সত্যি কথা বলার ফলে কতিপয় উকিলদেরও সে শত্রু করে ফেলেছে। যে কারণে উকিল, সে ওকালতি করছে গণতন্ত্রের পীঠস্থানে, আমাদের সেই সেই হাইকোর্টের। সেখানে সে একজন উকিলের আদর্শ থেকে উঠে গিয়ে, আদর্শ থেকে বেরিয়ে গিয়ে সেখানে কিন্তু একটা মস্তানের ভূমিকা পালন করছে। একজন বিখ্যাত অ্যাডভোকেট, একটা ক্যাডার, একটা মস্তান, এবং সেই জায়গা থেকে সে উকিল হয়েও আরো কিছু উকিলকে নিয়ে সে ডিজিটাল মিডিয়াদের উপর আক্রমণ। আরো বড় কিছু ঘটনা ঘটতে পারতো। কালকে দীপক ব্যাপারীর কলার চেপে ধরেছে, দীপক ব্যাপারীকে মারতে গেছে, এবং এমন একটা ঘটনা ঘটেছে, এমন বলতে চাইছে ফিরদৌস বাবু, বলতে চাইছে এই যা কিছু ঘটেছে, এই যে চাকরি হারারা তাদের কাছে জবাব চাইছে, বা এই যে আগে আমরা শুনতাম যে বিকাশ বাবু নাকি কোনো টাকা পয়সা নেয় না, পরবর্তী শুনলাম লক্ষ লক্ষ টাকা তিনি নিয়েছেন, এবং লক্ষ না কোটি নিয়েছেন, এবং এদের পক্ষে আগে মামলা লড়ে জিতেছেন, পরে আবার এদের বিপক্ষে মামলা লড়ে এদের চাকরিগুলো কেউ খেয়েছেন। এবং মারাত্মক বিষয় হচ্ছে, চাকরি খাওয়ার পরেও একটা রাক্ষস, একটা দানবের মুখ দিয়ে যেমন রক্ত বেরোয়, এই চাকরি খেয়েছে, এত পরিবারকে ধ্বংস করেছে, এটা এরা উল্লাস করছে উকিলরা। তাদের কথাবার্তা সবকিছুর মধ্যে হাহা কি দারুণ করেছে, এদের চাকরিগুলো খেয়ে দিয়েছে। এইভাবে এই যে উল্লাস করার যে কিছু উকিল, বিশেষ করে আমি ফিরদৌস বাবু জানি না, বিকাশ বাবু জানে যে একটা অবৈধ অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে আসা একজন অবৈধ অনুপ্রবেশকারী বিকাশ বাবু এবং তার টিম, যারা একসময় সিপিএম করে প্রচুর ক্ষতি করেছে জনগণের,
শুধু জনগণের ক্ষতি করেনি, সিপিএম কর্মীদেরও ক্ষতি করেছে। কারণ বিকাশ বাবু এই যে এখন যে আইনগুলো হয়েছে উদ্বাস্তুদের শেষ করা, নিজে উদ্বাস্তু হয়ে সেগুলো বলেনি কাউকে, সেগুলো ফলে সিপিএমরাও বিপদে পড়েছে। এবং সেই জায়গার বিকাশ বাবুরা যদি ভিলেনের জায়গায় থাকে, সামাজিক দিক থেকে বিকাশ বাবু হচ্ছে একটা ভিলেন, আর হিরোর জায়গায় আমি ধরবো ডিজিটাল মিডিয়া ফেডারেশন, দীপক ব্যাপারী এবং তার সাথীরা। সুতরাং ভিলেন সবসময় হিরোর উপর আক্রমণ করবে, হিরোর মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। তারই একটা ঘটনা যেখানে গণতন্ত্র আইন কানুন ধূলিসাৎ করে দিয়ে প্রকাশ্য রাস্তায় অনেক জনকে নিয়ে এসে দীপকের উপর চড়াও হওয়ার চেষ্টা করে, মারধর করার চেষ্টা করে। দীপকের অপরাধ কি না, এই এই ডাক্তার বাবুরা যারা শেষ হয়ে গেল, অন্যায়ভাবে শেষ হয়ে যেতে বসেছে, তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের খবরগুলো জনগণের কাছে করছে। এবং দীপক সেখানে মারাত্মক হচ্ছে। এই যে তিলোত্তমা আন্দোলন নিয়ে এত ঘটনা ঘটলো এই কারণে, ওই মেয়েটি, আমাদের কন্যাটি ডিউটিরত ছিল। ডিউটিরত না থাকলে পরে বিষয়টা অত বড় জায়গায় যেত না। এখানেও দীপক ব্যাপারী কিন্তু ডিউটি করছিল। কি ডিউটি? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অর্থাৎ সংবাদ তৈরি করছিল, অর্থাৎ সেখানে সে লাইভ করছিল। ওখানে এই চাকরি হারানো বহু মানুষ, তাদের অন্যায়ভাবে চাকরি হারানো হয়েছে, তাদের যন্ত্রণা থেকে, ক্রোধ থেকে, ক্ষোভ থেকে তারা ঘেরাও করেছে উকিলের কাছে। হতেই পারে, স্বাভাবিক, তাদের যন্ত্রণা, তাদের অবস্থাটা। আর সেইটাকে মানুষের কাছে তুলে ধরছিল দীপক ব্যাপারী এবং তার লোকেরা। সেইখানটাতে তার উপর যে চড়াও হয়েছে,